প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে আসলে বিপিএল নিয়ে অনেক রকম কার্যক্রমই চলছে। গানের আয়োজন করা হয়েছে, মিউজিক ফিস্ট চলছে। এর মধ্যে থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুনভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে বিপিএলকে, কিন্তু বিপিএল এর যারা ফ্র্যাঞ্চাইজি তাদের গ্যারান্টি মানিটা এখনো পর্যন্ত পেয়ে ওঠেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নানা রকম প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম। তাই আমরা আজকের ট্যাগলাইন হচ্ছে কেমন চলছে বিসিবি। আর এই সংক্রান্ত কথা বলার জন্য স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনেক প্রিয় বড় ভাই এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরীকে। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এনটিভিকে অনেক ধন্যবাদ। শামীম ভাই, আপনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট রিপোর্টার, যার আসলে এই ডিগিং করার ক্ষমতাটা অস্বাভাবিক রকমের। কনস্টিটিউশনের তত্ত্ব তালাশ করা, তারপরে ফাইন্যান্সিয়াল ডিসপুটগুলো সামনে নিয়ে আসা, যে এটা যে আলাদা স্কিল, এটা আসলে ক্রীড়া সাংবাদিকতায় না থাকলে অন্যরা টের পাবেন না। যেটা বলছিলাম যে কেমন চলছে বিসিবি, এটা আসলে কেমন চলছে? দেখেন, আপনার একটা রিজিমের পরিবর্তন হওয়ার পরে সবাই তো প্রত্যাশা করছিল যে আগের যে দুর্নীতি অনিয়ম যা যা হয়েছে সেগুলোর পুনরাবৃত্তি হবে না, নতুন করে আমরা আশার আলো দেখাবে ক্রিকেট। আসলে সেটা কি হচ্ছে কিনা, এটা হলো বড় প্রশ্ন। তো আপনি খেয়াল করে দেখবেন যে আমরা আগে দেখতাম যে নাজমুল হাসান পাপন ভাই, যিনি সভাপতি ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের বিভিন্ন আপনার সফর সঙ্গী হতেন, উনি নিজ থেকেই যেতেন। এখানে কিন্তু আপনি দেখেন ক্রিকেট টিমের অনেক এমনও দেখা গেছে ক্রিকেট টিমের সঙ্গে মিডিয়া ম্যানেজার যায়নি, আরও গুরুত্বপূর্ণ লোক যায়নি, কিন্তু তিনি চলে গেছেন। নিশ্চয়ই আপনার এখানে একটা বাজেট আছে ক্রিকেট বোর্ডের। ধরেন আপনি একটা সভাপতি গেলে পার ডে উনি $400 উনি কিন্তু ডিএ পান। এর সাথে আপনি ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাসের টিকিট আছে বিমানের, ওইখানে যে প্রেসিডেন্ট থাকেন, হ্যাঁ না, ওইখানে কিন্তু উনি সাধারণ রুমেও থাকেন না, ওনাদের জন্য আবার এটা আইন করা হয়েছে, সেটা হলো প্রেসিডেন্সিয়াল সুইটে থাকেন, যেটা ভাড়া হয়তো আপনি একজন ক্রিকেটারকে যে রুমে রাখছেন তার 3 গুণও হতে পারে, তাই না? এখন বিষয়গুলো কেমন লাগছে যে উনি যাইতেন খেলায়, এটা কি ওনারা নিজের পকেটে পয়সা যেতেন কিনা? কিন্তু আমরা সেই ধারাটাই কিন্তু আবারও নতুন করে দেখছি যে আমরা যাদেরকে নিয়ে আশা করছিলাম, যারা সোচ্চার থাকতো সবসময় সমস্ত কথা বলতে, যেই একজন পরিচালক এবং বোর্ড সভাপতি আসলেন, তারাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম, ইভেন আপনি দেখেন আন্ডার-19 মেয়েদের খেলা, সেটা দেখতেও কিন্তু নাজমুল আবেদিন ফাহিম স্যার গেছেন। তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? তাহলে আপনি কোনো খেলাই ছাড়বেন না, এটা কি আপনার শুধুমাত্র ওই ডিএ $400 $300 এইটার জন্যই আপনি এটা অ্যাপিল করতেছেন? বিষয়টা আসলে খুবই একটু দৃষ্টিকটু লাগছে। এছাড়াও যে বিপিএল সংক্রান্ত যে ব্যাপারগুলো আমরা একটু ফারুক আহমেদের আসলে বক্তব্যটা শুনে আমরা এই আলোচনায় আসতে চাই আপনার কাছে। মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা, যে বিপিএল এর যে ট্রফি, এগুলো আগে করেছি কিনা আমি জানি না, বাট আমাদের এই মিউজিক ফেস্টের ট্যাটু স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে, অ্যান্ড দে আর কাইন্ড ইনাফ টু পে $5 কোটি কাছাকাছি, which is a good amount. ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি। সেই জন্যই কিন্তু ব্যাপারগুলো আসলে আপনি মনে করেন এক্সটেনশন দিচ্ছি আমরা চাই যে আমাদের জিনিসটা, আমাদের পারপাসটা সার্ভ হোক, প্লাস বিপিএল টিমগুলোর জন্য যাতে এক্সট্রা প্রেশার না হয়, সেই জন্য আমরা জিনিসটা বানাচ্ছি। তবে এটা মনে করবেন যে আমরা ডেফিনেটলি এটা টাইম বাড়ানো সাথে সাথে আমরা ট্রাই করব তাদের কাছ থেকে ব্যাংক গ্যারেন্টি নিয়ে যাওয়া। আপনি বলেছেন, আপনি জানেন যে আমরা ব্যাংক গ্যারেন্টি অ্যামাউন্টটা কমিয়েছি, বিকজ এই সিচুয়েশনের জন্যই কিন্তু এখন খুব ডিফিকাল্ট, যেটা যাওয়া যাবে। যেমন স্পন্সরের ব্যাপারে, আমি বলবো যে এই সময়ে মধুমতি ব্যাংক ওয়াজ সো কাইন্ড, এত টাকা স্পন্সর আমরা পেয়েছি, এটা উই আর সো হ্যাপি। কিন্তু অন্য ক্ষেত্রে স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের, এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল এর টিমগুলোর জন্য হোক, এগুলো সব বিবেচনায় এনে আমরা এবার একটু সহজ করার চেষ্টা করেছি সব দিকে। একটু কি সফট হ্যান্ডে খেলে দিচ্ছেন কিনা? উনি একসময় 3 নম্বরে ব্যাট করতেন নিয়মিত প্রিমিয়ার লিগে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়েও, না যে সিঙ্গেল খেলে, এখন কি সিঙ্গেলের যুগ আছে? বাংলাদেশ টিমের সাবেক অধিনায়ক ছিলেন, আপনি ভালো কোশ্চেন করেছেন। এখন উনি যে প্রসঙ্গ বললো, আপনি খেয়াল করে দেখবেন বিপিএল এর যে আসরটা হবে, সেই আসরে কিন্তু আপনার টাইটেল স্পন্সরশিপের পরিমাণ অঙ্ক হচ্ছে মাত্র $5,50,00,000। আপনি খেয়াল করে দেখবেন পুরো আসরের জন্য মাত্র $5,50,00,000 টাইটেল স্পন্সরশিপ। অথচ উনি যেটা বললো যে মধুমতি ব্যাংক স্পন্সর করেছে $5 কোটি মতো, আপনি আপনার রাহাত ফতেহ আলী খানের জন্য আপনার একটা অঙ্ক খরচ যাবে, সেই অঙ্কটার পরিমাণ এখনো ডিসক্লোজ করেনি, ধরে নিচ্ছি $4 কোটি উপরে। আজকে প্রথম আলোকে নিয়ে একটা রিপোর্টও আছে।
আপনি খেয়াল করে দেখবেন যে এটা কি এমন হচ্ছে না যে আসলে আমরা এই মিউজিক ফেস্টের জন্য বিপিএল হচ্ছে নাকি বিপিএল এর জন্য মিউজিক ফেস্ট হচ্ছে, এটা কিন্তু কোশ্চেনেবল। দেখেন এই ধরনের কোশ্চেন কিন্তু আমি 2002 সালে যখন আপনি বাংলাদেশ গেমস হয় তখন আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন জেনারেল আপনার হারুন সাহেব, ওনাকে কিন্তু আমি কোশ্চেন করছিলাম যে পুরো বাজেটের অর্ধেকই যদি উদ্বোধনী অনুষ্ঠানে হয় তাহলে কি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বাংলাদেশ গেমস না বাংলাদেশ গেমসের জন্য উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে হচ্ছে মাত্র আপনি ক্রীড়াবিদরা 300 টাকা ডিএ পাচ্ছে, তাই না? এটা বিরাট একটা কোশ্চেন। আর আপনি এখানে আরেকটা বিষয়টা উনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ব্যাংক গ্যারান্টি ব্যাপারটা। আপনি ব্যাংক গ্যারান্টিটা আসলে ব্যাংক গ্যারান্টি কারা দিচ্ছে ওনাকে মানে ওনাকে আসলে ডিসক্লোজ করা উচিত ছিল বিষয়টা। আমি যতটা জানি যে একটা ফ্র্যাঞ্চাইজ ব্যাংক গ্যারান্টিটা দিয়েছে ক্রিকেট বোর্ডকে, ইভেন আপনি হয়তো ফ্র্যাঞ্চাইজ ফিটা কম সেটা দিতে পারছে, কিন্তু ব্যাংক গ্যারান্টি দিতে পারে না অন্যরা। এই ব্যাংক গ্যারান্টি আপনি দিচ্ছেন না, এখানে কিন্তু পরিষ্কার ক্লজ একটা আছে যে ক্রিকেটারদের ব্যাংক গ্যারান্টার হচ্ছে ক্রিকেট বোর্ড। যদি আপনার ফ্র্যাঞ্চাইজ ওই টাকাটা পে করতে ক্রিকেটারদের যে আপনি ড্রাফট প্রাইস না দিতে পারে তাহলে কিন্তু বিসিবি এটা পে করবে। এটা কিন্তু আপনি নিজেও রিপোর্ট করেছেন, অসংখ্য রিপোর্ট করেছেন। 2013 সালে সেকেন্ড বিপিএল যেটা হলো, যে ডিসপিউটেড বিপিএল যেটা আশরাফুল এলিগেটেড হলো, ওইবার কিন্তু আপনার ক্রিকেটারদের পেমেন্ট কিন্তু ক্রিকেট বোর্ড পরিশোধ করেছে, কোনো ফ্র্যাঞ্চাইজটা দিতে পারে নাই। সেখানে কিন্তু একটা সমস্যা ছিল, কারণ পাকিস্তান ক্রিকেটারদের আপনি যখন এনওসি দিল না শেষ মুহূর্তে, আপনার বিসিবির সাথে একটা ঝামেলা লাগলো, যার কারণে কিন্তু তখন একটা সমস্যা হয়েছিল। এবং এটা কিন্তু ক্রিকেট বোর্ড ওই ক্রিকেটারদের পেমেন্টটা করছে কিভাবে দেখেন, কোন ক্রিকেটারের পেমেন্ট এমনও হয়েছে যে সে পায় হচ্ছে 1,20,00,000 টাকা, তাকে দেওয়া হয়েছে মাত্র 30 লাখ টাকা। মানে এটা নেগোসিয়েশন করে আলোচনা করে তাদেরকে যতটা পারে কর্তন করা হয়েছে। সেই ধরনের পরিস্থিতির মুখে আবার ফারুক ভাইরা পড়তে যাচ্ছে কিনা, এটা কিন্তু কোশ্চেন চলে আসছে এই জায়গাটায়। তার মানে হচ্ছিল বিসিবি যে বিপিএল এর মানে বিসিবি চলছে কিভাবে, মানে বিপিএল এর এই যে ডামাডোলটা বেজে উঠলো এবং একটা গিমিক তৈরি হলো যে খুব নতুন মানে মাস্কট এসছে, এবং যেহেতু জুলাই অভ্যুত্থানের ঘটনাটাকে মানে সিম্বলাইজ করার জন্য এটা একটা আসলে ব্র্যান্ডিং এ খুব ভালো উপলক্ষ স্পোর্টস মিনিস্ট্রির জন্য এবং বাংলাদেশ গভর্নমেন্টের জন্য। কিন্তু আসলে মাঠের খেলাটা কি খুব ভালো হবে? এই সব চাপ নিয়ে কি ক্রিকেটাররা ভালো ক্রিকেটটা খেলতে পারবেন বলে আপনি মনে করেন? আপনি দেখেন, আপনি টিম বানালো কয়টা টিম, আপনি যারা ফ্র্যাঞ্চাইজ যারা অংশ নিয়েছে, আমরা জানি যে 2টা বা 3টা টিম বাইরে কিন্তু আপনি দেখবেন যে তারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসছে কিনা কোশ্চেন হয়ে যায় এটা। আমি কয়দিন আগে একটা টকশোতে ছিলাম, সেখানে কিন্তু পরিষ্কার এখন যে বাংলাদেশ টিমের যে অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন, উনি কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছেন আসলে এটার বাণিজ্যিক ভিউটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজের অন্য দিকে। আপনি মাঠের ক্রিকেটের বাইরেও কিন্তু ইনকাম সোর্স থাকে অনেক অনেক ভাবে। ধরেন আপনি সমঝোতামূলক ম্যাচ খেললেন, আপনি যে ইনভেস্ট করতেছেন তার থেকে বেশি টাকা বের করে আনার জন্য। কারণ ফ্র্যাঞ্চাইজদের বাংলাদেশে কিন্তু এখনো বিপিএলটাকে এমন একটা কাঠামোর ভিত্তিতে দাঁড় করতে পারেন নাই যে বিপিএল এর জন্য আপনার হুমড়ি খেয়ে পড়বে স্পন্সর, তারা টাকা দিবে এবং এখান থেকে আপনি বাণিজ্য করার লাভ আছে, মানে সুবিধা আছে। আপনি যেই বিপিএল এর হচ্ছে আপনি প্রাইজ মানি আপনার দিনে দিনে কমছে, যেখানে চ্যাম্পিয়ন মানি মাত্র 2 কোটি টাকা। আপনি খেয়াল করে দেখেন পিএসএল এর চ্যাম্পিয়ন মানি, দূরে যাই না আমরা, পাকিস্তান ক্রিকেটকে বলা হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড, তারা নাকি আমাদের থেকেও আর্থিকভাবে কষ্টে আছে। সেখানেও কিন্তু আপনার যে টাইটেল স্পন্সরশিপ অনেক বড় অঙ্ক। আপনি ইন্ডিয়ার কথা তো বাদই দেন, তাই না? সেখানে তো আপনি 25,000 কোটি রুপি ছাড়াই গেছে অনেক আগেই তাদের টাইটেল স্পন্সরশিপ মানে, আর সেখানে আমরা মাত্র 5.5 কোটি টাকা। আপনি জানেন যে ক্রিকেট বোর্ড এরই মধ্যে একটা কাজ করছে, একটা টেলিভিশন কোম্পানিকে আপনার তারা যে রাইটস দিয়েছে সেটা কিন্তু বিড হয়নি, বিড ছাড়া তাদেরকে রাইটস দিয়েছে, তারা যেই টাকা অফার করেছে ক্রিকেট বোর্ড সেটা দিতে বাধ্য হয়েছে। এটা তো হতে পারে না, এখানে একটা ওপেন বিড হবে, আমরা মিডিয়া পার্টিসিপেশন থাকবে, দেখবে যে কে কত অংশ নিল, বিদেশি কারা কোন কোন কোম্পানি টেলিভিশন রাইটস নিতে আসলো, মিডিয়া রাইটস, এগুলো কিন্তু কোনো কিছু হচ্ছে না। এর মানে কি আসলে বিপিএল এর ভ্যালুটা কিন্তু আমরা সেইভাবে দেখতেছি না, আরো বরং এটা কমতেছে দিনের দিনে আপনার ভ্যালুটা। আমরা মানে শেষ মিনিটে বিরতিতে যাওয়ার আগে আপনি কিন্তু প্রায় কথাটা মাঝখানে বলে আসছিলেন, এবং ফারুক আহমেদকে বলেছিলেন যে গঠনতন্ত্র বা কনস্টিটিউশন অনুযায়ী আসলে তার সভাপতিত্বই অনেকটা কোশ্চেনের মুখে। ব্যাপারটা একটু শুনে তারপর আমরা বিরতিতে যাব। দেখুন আসলে আপনি এই যে আপনি সর্বশেষ যে মিটিংটা হলো ক্রিকেট বোর্ডের, সেই মিটিংয়ে দেখবেন খেয়াল করে, সেই মিটিংয়ে আমরা কিন্তু এর আগেও দেখছি 3rd মিটিং এবং 5th মিটিং ক্রিকেট বোর্ডে ফারুক ভাইয়ের আমলে যেটা হয়েছে, এই মিটিং কিন্তু কোরাম পূর্ণ হয় নাই। এখানে কিন্তু পরিষ্কার করে উল্লেখ আছে কোরাম পূর্ণ না হইলে কি হবে।
কোরামপূর্ণ না হলে কিন্তু সভাটা মুলতবি হয়ে যাওয়ার কথা, এবং মুলতবি সভা কিন্তু আপনি চাইলে পরদিন করতে পারবেন, এবং সে ওই মুলতবি সভায় কিন্তু আপনার কোরামপূর্ণ করার কোনো বিধান নাই, বাধ্যবাধকতা নাই। অর্থাৎ উনি কিন্তু এই যে সভাটা হলো, এই সভাটা কিন্তু উনি মুলতবি করে পরের দিন করতেই পারতেন। হ্যাঁ, আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখালে এটা কি দাঁড়াচ্ছে? একটা ইনস্টিটিউশন চলছে না। আপনি যেটা আপনি প্রশ্ন করেছেন যে ফারুক ভাইয়ের যে সভাপতিত্বটা, উনি বলছেন যে এখানে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে উনি এসেছেন। আচ্ছা, আসলো, আগে তাকে প্রথম হতে হবে কি, তাকে হচ্ছে উনি যেই কনস্টিটিউশনের যেই ধারা বলে উনি কাউন্সিলর হয়েছেন সেখান থেকে আগে পদত্যাগ করতে হবে, কারণ উনি আগে ছিলেন ক্যাটাগরি 3-তে, সে ক্যাটাগরি 3-তে এক্স ক্যাপ্টেন কোটায়। দেখেন, এক্স ক্যাপ্টেন কোটায় কিন্তু নির্বাচনের বিধান নাই, ভোটাধিকার আছে, ভোট দিতে পারবেন কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন না। 5 জন যে ক্যাপ্টেন সরাসরি ভোট পেয়েছেন মনোনয়ন করে, তার মধ্যে ছিলেন উনি। লঙ্ঘন থেকে আমরা আসলে শুনতে চাই যে কিভাবে আপনি যেই পর্যন্ত আমরা গিয়েছিলাম আলোচনায়, ওখানে একটা বিষয়, সেটা হচ্ছে কি, আপনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হন বা যে কোনো পদে প্রার্থী হন বা শূন্য পদে প্রার্থী হন না কেন, ওইখানে কিন্তু একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। গঠন করবে কারা? বিসিবি আবেদন করবে হচ্ছে এনএসসি কে, এনএসসি একটা নির্বাচন কমিশন গঠন করে দিবে। সেখানে কিন্তু একটা নির্বাচন কমিশন একটা শিডিউল বিক্রি করবে। শিডিউলে আপনার কতগুলা ধারা থাকবে, আপনাকে পর্যায়ক্রমিক কতগুলা মনোনয়নপত্র, এটা সঠিক কি আপনার বেঠিক, এটা জাজমেন্ট করার দায়িত্ব ওই নির্বাচন কমিশনের। তারপর প্রার্থীর তালিকা টানাবে, তারপর উপর আপত্তি থাকলে কেউ আপত্তি দিবে। ওই যারা মানে প্রপার নিয়ম অনুযায়ী করতে গেলে ধরে নিচ্ছেন আপনি পরিচালনা পরিষদের মধ্যেই আপনি নির্বাচন করছেন, অর্থাৎ 25 সদস্যের পরিচালনা পরিষদই ভোটাধিকার এখানে আছে। সেই প্রক্রিয়া কি অনুষ্ঠিত হয়েছে কিনা? এটা তো একটা ইমার্জেন্সি, মানে দেশটা যেভাবে এটা কিন্তু ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে কিন্তু কোথাও নাই যে ইমার্জেন্সি বেস এই ধারাটা আছে। যেমন ওই ধারাটা নাই যে আপনি যদি বলা হয় যে, আমি জানি সামহাও কেউ হয়তো বলবে যে এই যে আপনার 3rd এবং 5th মিটিং করলো, এটা আপনি 9 জনের যে অ্যাটলিস্ট আপনি কোরাম থাকতে 9 জন পরিচালক লাগবে, সেখানে 7 জন দিয়ে করলেন আপনি, বাকি 2 জনের সাথে কি আপনি ভার্চুয়ালি কথা বলছেন। কিন্তু যদি বলে ভার্চুয়ালি কথা বলে নিছে, হবে না। ওইখানে কিন্তু গঠনতন্ত্রে কোথাও ভার্চুয়াল কথাটা উল্লেখ করা নাই, মানে কথার একটা একই অবস্থা ওইখানেও কিন্তু বোর্ড প্রেসিডেন্ট নির্বাচনের যে বিধান বলা আছে, তাহলে কি উনি 7 জনের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট কিনা, এটা তো একটা প্রশ্ন। আপনি এক হচ্ছে দেখেন কয়টা ধারা লঙ্ঘিত হয়েছে। আগে আমরা ফারুক আহমেদকে বলবো যে আসলে প্রপার নিয়মের বাইরে থেকে উনি বোর্ড সভাপতি হয়েছেন, এবং জাতীয় ক্রীড়া পরিষদ, আপনি জাতীয় ক্রীড়া পরিষদ ওনাকে যে কাউন্সিলর করছে সেই বিজ্ঞপ্তিও তো আমরা পাই নাই। আগে তো সেটাও পেতে হবে। উনি যে আগে তো জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর কোটা আসবেন, তারপরে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর কোটায় সরাসরি পরিচালক হবেন, ঠিক আছে। পরিচালক হওয়ার পর তো ওনাকে নির্বাচন করতে হবে। সে নির্বাচনের প্রসেসটা কিভাবে হইলো, এটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না কখনোই। মানে চাইলে যে কেউ এটা চ্যালেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আপনি গঠনতন্ত্র অনুযায়ী চ্যালেঞ্জ করার সুযোগ রয়ে গেছে তো, কারণ আপনি এনএসসির কাছে চান, প্রমাণ দিতে পারবেন না যে তারা নির্বাচন কমিশন এই ক্ষেত্রে গঠন করছিল, আপনি মনোনয়নপত্র তুলছিলেন, আপনি মনোনয়নপত্র সাবমিট করছিলেন, মনোনয়নপত্র ফর্ম পূরণ করার পরে সেটা যাচাই বাছাই হয়েছে, তারপরে হচ্ছে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা, কোনো কিছু তো আমরা পাচ্ছি না। তো তাহলে তো এটা প্রক্রিয়াটা যেহেতু মানে মেনটেন করা হয়নি, তাহলে কি আমরা বলবো যে এই বোর্ড সভাপতির যে পদটা উনি আছেন, এটা যদি সরকারি মনোনীত প্রার্থী হিসেবেই আছেন আর কি, তো এটা আসলে পুরোপুরি মানে বৈধতা পাচ্ছে না এরকমই। দেখেন, আপনি 2001 সালে যে গঠনতন্ত্রের ভিত্তিতে ক্রিকেট বোর্ড নির্বাচন করেছিল ফেব্রুয়ারিতে, সেই কমিটির মেয়াদ ছিল মাত্র 6 মাস। অগস্টে কিন্তু না, পরের বছরে 2002 সালের অগস্ট মাসে কিন্তু হাইকোর্ট কিন্তু রিট করছে, মানে রফিকুল ইসলাম বাবু ভাই ইন্ডিয়া রোড ক্রীড়া চক্রের উনি ছিলেন তখন কাউন্সিলর, তার রিটের প্রেক্ষিতে কিন্তু ওই বোর্ডটা ভেঙে গেছিল। কারণ কি, ওই বোর্ডে কিন্তু আপনি যে পরিচালনা পরিষদ, যেটা কার্যনির্বাহী পরিষদ থেকে পরিচালনা পরিষদ করা হয়েছিল, সেই পরিচালনা পরিষদে কিন্তু অনুমোদন এনএসসি ছিল না। এবং এটা যখনই আপনি এনএসসির আদর্শ গঠনতন্ত্র পরিপন্থী, এবং যেটা হচ্ছে সংসদে এটা আপনি ভেটিং আসেন, সংসদে এটা নিয়ে উত্থাপিত হয় নাই, সেহেতু এই ধারা বলে কিন্তু সেটা কিন্তু ক্রিকেট বোর্ড ভেঙে দিতে বাধ্য হয়েছে আপনার, বা কার্যক্রমে ক্রিকেট বোর্ডের ওই যে পরিচালনা পরিষদের কার্যক্রমে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেছে আপনার হাইকোর্ট, তাই না? এবং পরবর্তীতে কিন্তু ক্রিকেট বোর্ড নির্বাচিত হয়েছে কিন্তু ওই পুরনো গঠনতন্ত্রের ধারায়। তাহলে আপনার হ্যাঁ দেখেন, এই অবস্থা যে আপনি এখন যে যদি এই সিচুয়েশন থেকে যদি ওভারকাম করে যদি কোনো রাজনৈতিক সরকারের আমলে ক্ষমতা চলে আসে, কেউ যদি তখন রিট করে বা এখনো রিট করে, এটা যে আপনার আদালতে যে রায় দিবে না এর বিপক্ষে, এটা তো বলা যাবে না। আদালত তো সেই
বিজ্ঞ আদালত সে দেখেই রায় দিবেন, তাই না? এই যে কাজের যে আমরা গতি প্রকৃতি দেখছি, অনেকে একটা সমালোচনা আছে ভেতরে পরিচালকদের মধ্যে, তারা প্রকাশ্যে বলেন না যে কিছুটা এক নায়কতান্ত্রিক ব্যাপার স্যাপার চলে আসছে বা দুই নায়কতন্ত্র একটা ব্যাপার স্যাপার আছে, মানে আসলে কি কথাটার সঙ্গে আপনি একমত কিনা? মানে অটোক্রেটিক কিছু মুভমেন্ট আমরা ফলো করছি কিনা? চাকরি আমরা দেখলাম যে অনেককে দীর্ঘায়িত করা হয়েছে উইদাউট কনসিডারিং, উনি অনেক রিকোয়েস্টকে অ্যাকোমোডেট করছেন, তো আসলে কি ব্যাপারটা? দেখেন, আপনি মানে অনেক কঠিন একটা কোশ্চেন করে ফেলছেন। এর মধ্যে কিন্তু কিছু ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি আপনি দেখবেন যে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট মহোদয় কিন্তু এখন উনি সকালে যান, রাত্রে অফিস করে আসেন। উনি আসলে ওনার যে কর্মী বাহিনী আছে তাদের উপরে উনি খুব বেশি রিলাই করতে পারছেন বলে মনে হয় না, কারণ এই ধরনের কাজ ওনাকে করতে হবে কেন? সাধারণত আমরা যারা ক্রিকেট বোর্ডে যাদের প্রেসিডেন্ট দেখছি তারা দেখলাম যে তারা এসে ক্রিকেট বোর্ডের কিছু আপনার যে রুটিন ওয়ার্ক আছে, যে ফাইলে সাইন করা, বিভিন্ন এইগুলো করে চলে যান। এর বেশি কোনো কিছু দেখি না তেমন একটা ইনভলভমেন্ট, বা থাকলে টিম সিলেকশন নিয়ে কোনো কিছু থাকলে সেটা নিয়ে ডিসকাস করে আপনার কোচিং স্টাফ এবং আপনার সিলেকশন প্যানেলের সাথে, এইটুকুই। কিন্তু উনি কিন্তু একটু সময় নিচ্ছেন। এবং খেয়াল করে দেখবেন যে ক্রিকেট বোর্ডে কিন্তু বিগত আমলে বেশ কিছু ভৌতিক নিয়োগ ছিল, কিন্তু উনি আসার পরে নিয়োগ সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। এত লোককে নিয়োগ দেওয়া হয়েছে যে অনেকে নামও বলতে পারে না কেন নিয়োগ দেওয়া হলো, কি করা হলো, কোন প্রেক্ষাপটে নিয়োগ দেওয়া হলো, এই বিষয়গুলো কিন্তু কোশ্চেন চলে আসে এবং এটা পাবলিকলি আসতেছে না। আবার দেখেন যে বেতন বাড়ছে কারো, কারো আবার জায়গা রয়ে গেছে, মানে কোনো কিছু স্পষ্টভাবে হচ্ছে না। তারপরে হলো যে মূলত হচ্ছে যে আপনি ক্রিকেট বোর্ডে এতটা সময় দিয়েই হলো কোশ্চেনটা আনতেছে। এবং আপনি যেটা বললেন দুইজন, আমি কয়েকটা বোর্ড পরিচালকের সাথে কথা বলেছি, ওনারা বলছেন যে আসলে বোর্ড সভায় ওনারা আসতে বাধ্য। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই কোরামের ভয়তেই তারা যাচ্ছেন বোর্ড সভায়, তারা উইলিংলি আসছেন না। তো উইলিংলি না আসলে কি দাঁড়ায় অবস্থাটা? ফারুক আহমেদের কাছে তো উইপেন আছে, উনি তো চাইলে এটা এভলিশ করে নতুন করে নির্বাচন দিতেই পারেন। এতগুলো ফাঁকা জায়গা আছে, বোর্ড পরিচালকদের তো উনি নিয়েও আসতে পারেন, যে যারা যারা পদত্যাগ করেছেন বা যারা ডিসকন্টিনিউ করছেন। তো কার্যক্রমে যদি রিলাই উনি নাই করেন, তাহলে রিলায়েবল লোকদেরকেই তো উনি বোর্ড সভাপতি হিসেবে বা বোর্ড পরিচালক হিসেবে নিয়ে আসার প্রক্রিয়াটা নিতে পারেন, কিন্তু সেটা নেওয়া হচ্ছে না কেন? আপনি দেখেন, তার থেকে তো আর একটা ভালো পদ্ধতি আছে। সেটা হচ্ছে আপনি ধরেন আপনি যে পরিচালনা পরিষদে এখন 9 জন আছেন, আপনি বাকি পরিচালনা পরিষদের যে 16টা পদ শূন্য আছে আপনি এখনো সেটা করছেন না, ভালো কথা। কিন্তু আপনি একটা কাজ তো করতে পারেন, আপনি বিভিন্ন কমিটিগুলোতে ঘোষণা করতে পারেন। আপনাকে তো অনেক কাউন্সিলর আছে যারা আসলে অ্যাকোমোডেট হওয়ার মতো যোগ্য, আপনি সাধারণ পরিষদ থেকে আনতে পারেন, সাধারণ পরিষদের বাইরে থেকেও দক্ষ, অ্যাটলিস্ট তাদের ভাইস চেয়ারম্যান করে দিলে আপনার, যেহেতু সিসিডিএম এর একটা রেফারেন্স আপনি উনি নিজেই তৈরি করেছেন, তো অন্যান্য জায়গার ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন? এটা খুব সুযোগ, এই সুযোগটা উনি হারাচ্ছেন কেন বুঝতে পারছি না। কারণ এক একটা কমিটি কিন্তু পূর্ণাঙ্গ হলে ওই কমিটির কার্যক্রমে কিন্তু গতি পাবে, এটা আপনি সবাই জানি যে গতি পাবে। সেই জায়গাটা জবাবদিহিতার জায়গাগুলো আমি তৈরি করছি না, সে পুরোপুরি হয়েছে ওই আপনি এক নায়কতন্ত্র বলেন বা দুই নায়কতন্ত্র বলেন, সেই দিকে চলে যাচ্ছে। এটা কেন হবে? ক্রিকেট পরিচালনা বিভাগ এত গুরুত্বপূর্ণ জায়গা, ক্রিকেট অপারেশনস এর কথা যদি আমরা বলি, সেখানকার আসলে কে চালাচ্ছেন এটা আমরা নিশ্চিত না। মানে তবে মিডিয়া কমিটির প্রধানকে মানে ফাইম সিনা না অন্য XYZ, মানে এটা নিয়েও খুব আমরা ক্যামফ্লেজড হতে দেখছি যে বিসিবি খুব ডাইসি গেমগুলো খেলছে। মানে ক্রিটিসিজমের জন্য ক্রিটিসিজম না, যেহেতু 6 মাস চলে যাচ্ছে, তো এখন তো আসলে এগুলো নিয়ে কথা বলার সময়ও চলে আসছে। আসলে কি উনি মানে বা ফারুক আহমেদ ফাংশনাল কিনা প্রপারলি বোর্ড সভাপতি হিসেবে, আপনার কি তাই মনে হয় কি? দেখুন, আসলে ওনার প্রথম পরিচয়টা কি? ওনার প্রথম পরিচয় হলো ক্রিকেটার, এবং উনি কোনোদিন কোনো সাংগঠনিকভাবে ছিলেন না। ওনাকে আমরা কোয়াবে দেখেছি, বাট কোয়াব তো আর আপনার ক্রিকেট খেলা বা কোনো সাথে সম্পৃক্ত না। এখানে হয়তো কিছু বার্গেনিং এজেন্ট হিসেবে উনি ক্রিকেট বোর্ডের সাথে কথা বলছেন, সভা সমিতি করেছেন এই। কিন্তু আপনি যদি মাঠের আপনি কেউই না হন, অর্গানাইজার না হন, সেক্ষেত্রে আপনি যদি বোর্ড সভাপতি হন, সেক্ষেত্রে নিয়মে কিছু ব্যত্যয় ঘটতেই পারে। আমরা রিসেন্ট পাস্ট যে সমস্ত বোর্ড প্রেসিডেন্ট দেখেছি, ধরেন আপনি লই ভাই থেকে আমি শুরু করি, সাবের ভাইতে শুরু করি। সাবের ভাই আহ্বানী পরিচালক হিসেবে শুরু থেকে ছিলেন, উনি এই জায়গাটা অনেক দক্ষ, উনি খুব বাকপটু, প্লাস হচ্ছে আহ্বানীর মতো একটা ক্লাব সামাল দিয়েছেন উনি। পরবর্তীতে আসলেন কি আপনার আলী আজকাল লবি ভাই আসলেন। লবি ভাই কিন্তু আহ্বানীর ডিরেক্টর ছিলেন। তারপরে হচ্ছে উনি খুলনা মোহামেডানের প্রেসিডেন্ট ছিলেন টানা 10 বছর। ওনাদের কিন্তু সাংগঠনিক অ্যাবিলিটি আছে। পরবর্তী আহমকম মুস্তফা কামাল, উনি কিন্তু 1989 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত উনি আহ্বানী ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন, তাই না? উনি কিন্তু নেল ফেয়ার ব্রাদার, ওয়াসিম আকরামের মতো লিজেন্ডারি ক্রিকেটারকে নিজের পকেটের পয়সা নিয়ে আসতেন। কিন্তু এখন আপনি ইভেন নাজমুল হাসান পাপনের ধরনের কন্ট্রিবিউশন ছিল। হ্যাঁ, কন্ট্রিবিউশন কি? উনিও তো ওই যে লোটাস কামালের পরে উনি তো লং সার্ভিং আহ্বানী ক্রিকেট কমিটির চেয়ারম্যান উনি, তাই না? তাহলে সবারই কিন্তু মাঠের
এবং খেলার মাঠে গেছেন কিন্তু ওরা খেলার মাঠে যে প্লেয়ারদের ধমক দিক, প্লেয়ারদের টাকা পয়সা দিক, সকল কিছু কিন্তু ওনারা অ্যারেঞ্জ করতো, তাই না? তো সুতরাং আপনার এই জায়গাটা যদি আপনার ঘাটতি থেকে থাকে, এটা কিন্তু আপনি জাতীয় পর্যায়ে যদি কোনো দায়িত্ব পান ফেডারেশনে, সেই ক্ষেত্রে কিন্তু এই ঘাটতিটা কিন্তু এটা দৃশ্যমান হতে থাকে। সেই বিষয়গুলোই আমরা দেখছি ফারুক ভাইয়ের ক্ষেত্রে। তো এইখান থেকে আসলে উত্তরণ মানে মাঠের ক্রিকেটে কি রিফ্লেকশন কি দেখছেন কোনো কিছু? মানে দেখেন, আমরা তো সমালোচনার জন্য এখানে আসলে শুধুমাত্র বসিনি, আমরা আসলে দিক নির্দেশনার জন্যই আসলে চেষ্টা করছি যে কোন জায়গাতে কাজ করলে আসলে বিসিবি বেশি ফাংশনাল হতে পারে। যেখানে ফ্র্যাঞ্চাইজিদের ফি নিতে গিয়েই ওনাদের গলদঘর্ম অবস্থা, তারপরে ব্যাংক গ্যারান্টি মানি নাই, তারপরে এখনো পর্যন্ত এই রাহাত ফতেহ আলী খানকে তারা 3 কোটি টাকার উপরে দিতে হয়েছে শুধুমাত্র একটা পারফরমেন্স করার জন্য। তো আবার ওইখানে হচ্ছিল টাকার ঘাটতি থেকে যাচ্ছে। মানে এই চেক অ্যান্ড ব্যালেন্স, ডেবিট অ্যান্ড ক্রেডিটের ব্যাপারে যদি আমি হিসাব রক্ষণের হিসাব থেকে বলি, তাহলে কি দাঁড়াচ্ছে? বিষয়টা হচ্ছে যে আপনি একটু ঘোলাটে এই কারণে যে আপনি বারবার কিন্তু বলা হচ্ছে, সেটা হচ্ছে যে বিসিবির যে আগের কমিটি যেটা হচ্ছে 12 বছর ক্রিকেট বোর্ড চালিয়েছে, তাদের কিন্তু প্রধান যে তাদের বিরুদ্ধে অভিযোগ সেটা হলো যে আর্থিক অনিয়মটা। আমি দুর্নীতি বলবো না, আর্থিক অনিয়মটা। ধরেন তারা কিন্তু এই 12 বছরে আমি যে হিসাব করে দেখলাম 2772 কোটি টাকা খরচ করেছে। 2772 কোটি টাকা খরচ করেছে, যেই খরচের সিংহভাগ খরচেরই আপনি হিসাব চাইলে ক্রিকেট বোর্ড দিতে পারবে না। কেন? কোনো হিসাবেরই কিন্তু আপনার ডিটেলস ডিসক্রিপশন কখনো তারা, এবং আপনি অ্যাকাউন্টস থেকে কোনো কিছু পাবেনও না। হ্যাঁ, এবং এটা একটা মানে ডক্টর ইসমাইল হায়দার মল্লিক এবং অ্যাকাউন্টস বিভাগের একটা, উনি তো ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন, মানে সবকিছু মিলিয়ে মানে এমন একটা, আমি ইনভেস্টিগেশন করতে গিয়েই পেয়েছিলাম যে এটা একটা মানে লক্ষিন্দরের বাসর ঘরের মতো, আপনি চাইলেও অনেক কিছু ক্র্যাক করতে পারবেন না। ট্রান্সপারেন্সি বলে যে শব্দটা, সেটাই ছিল না। আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে আপনি যে উদ্বোধনী অনুষ্ঠানের কথা বললেন, সেটা হচ্ছে বিসিবি সাবেক যে কমিটি যে ছিল তারা কিন্তু আপনার 2020 সালে যে আপনার বঙ্গবন্ধু বিপিএল হয়েছে, সেই বিপিএল এ তারা খরচ করেছে 87 কোটি টাকা মাত্র কোভিডের সময়। কোভিডের সময় যেটা হইলো, কোভিডের জাস্ট আগে হলো যেটা। এবং আপনাকে একটা তথ্য দিয়ে রাখি যে ওইখানে কিন্তু আপনার 15 কোটি 92 লাখ টাকা খরচ করে তারা উদ্বোধনী অনুষ্ঠান করেছে, যেখানে সালমান খান, ক্যাটরিনা কাইফ তারা আসছিল ওই সময়টা, তাই না? তা আপনি ওইখানে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সেটা হলো কি যে এআর রহমানের একটা গানের জন্য, সাবেক প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য তারা একটা গানের জন্য তারা 13 কোটি 42 লক্ষ টাকা খরচ করেছে, গান এবং গানের রেকর্ডিং এর জন্য। কেন ইমাজিন? তাহলে আপনি এখন যেটা হতো, এটা আমার আগের কমিটি ওগুলো করেছে, আমি এটা করব না। এবং আগের কমিটির এই যে সাশ্রয়ী পথে তারা যায় না, ক্রিকেট বোর্ডকে তারা বলে যে ক্রিকেট বোর্ডে 770 কোটি টাকা ক্রিকেট বোর্ডে ফিক্সড ডিপোজিট রেখে গিয়েছে। এই অঙ্কটা কিন্তু হতে পারত 1700 কোটি টাকা, এবং এটা বিস্ময়ের কোনো কিছু ছিল না, হতে পারত। সেই জায়গাটা কিছু আর্থিক অনিয়মের জন্য এই টাকাটা স্ফীত হয়নি, বরং সংকুচিত হয়েছে। এখন ওনারা কি করতেছে, ওনাদের তো এই ছিল না যে আগে যখন এই ভুলটা করেছে আমরা এটা করব না, আমরা সাশ্রয়ীভাবে ক্রিকেট বোর্ড চালাবো। সেই জায়গাটা দৃশ্যমান হলো না, তো বরং হলো কি আগে যা করেছে আমরা সেই একই পথে আমরা হাঁটছি। লাস্ট মিনিট আমি একটা কথা খালি বলি, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যেহেতু আমাদের পুরো বোর্ড প্রধানের হচ্ছিল নিয়োগ প্রক্রিয়াটাই সরকারের তরফ থেকে প্রশ্নবিদ্ধ, চাইলে তো এইসব নিয়োগ প্রক্রিয়া উনি যাদেরকে নিয়োগ দিয়ে যাচ্ছেন সেগুলো নিয়েও তো ভবিষ্যতে অনেক টানাপোড়েন হতে পারে। অবশ্যই টানাপোড়েন হবে। এর মধ্যে আপনার ধরুন নিয়োগ যেটা করছে, সেখানে আমি দেখলাম যে কিছু বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের আগেই আপনার নিয়োগটা হয়ে গেছে, এমন ঘটনাও আছে। আপনি দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি এই আপনার যে সর্বশেষ যে হোম সিরিজ যেটা হলো সাউথ আফ্রিকার এগেনস্টে, এই হোম সিরিজের আগে আপনার তারা 26টি ক্যাটাগরিতে ছোট ছোট কাজ কিছু ছিল, সেই কাজগুলো তারা করে ফেলছে। কিন্তু ওই কাজগুলোর টেন্ডার ড্রপ করার তারিখ যেদিন ছিল, তার আগেই কাজগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন হয়েছে, কাজ শুরু হয়ে গেছে, শেষও হয়ে গেছে কোনো কাজ। এই রেগুলেশনটা করার জন্য আমরা যে সরকারের যে অনিয়ম দেখি বিভিন্ন আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষেত্রে, এলজিএডি ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট কাজে মন্ত্রণালয়গুলো যেগুলো দুর্নীতি অনিয়ম করেছে, সেইটাই যদি ক্রিকেট বোর্ডে সংক্রমিত হয়, তাহলে আমরা কি বলবো বলেন? এইভাবে তো চলছে। আমরা মনে হয় কেমন চলছে বিসিবি যে ট্যাগলাইনটা দিয়েছিলাম মোটামুটি একটা ধারণা দিতে পারছি দর্শকদের। শামীম ভাই, আজকে আপনাকে মানে এখানে এসে আমাদেরকে অনেক তথ্য দিয়ে আলোকিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আপনাকে আবারও অন্য কোনো গ্যালারি শোতে আমরা আনার চেষ্টা করব, আশা করি আপনাকে পাবো আমরা। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক,
কেমন চলছে বিসিবি আশা করি একটা ধারণা পেয়ে গেছেন। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন বছরের ক্রিকেট স্পোর্টসের অন্যান্য পূর্বাভাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।